রিচাদি, আমরা মনে হয় লাইভে চলে এসেছি। সুপ্রভাত বন্ধুরা। রিচাদি, তুমি শুরু করতে পারো। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে ভেসে রয়েছি। আমি রাজ্য রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। নমস্কার। আজ আন্তর্জাতিক কবিতা দিবস। আন্তর্জাতিক কবিতা দিবসে আপনাদের সকলকে আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। 1999 সালে ইউনেস্কো ঠিক করে কবিতার জন্য একটি আন্তর্জাতিক দিবসের প্রয়োজন রয়েছে, যাতে বিভিন্ন ভাষায় লেখা কবিতার আরো বেশি করে চর্চা হয়। বিভিন্ন ভাষাভাষী মানুষ যারা কবিতা ভালোবাসেন তারা অন্তত একটি বিশেষ দিনে কবিতা পড়েন, কবিতা শোনেন, কবিতা আবৃত্তি করেন। আমরাও সাগর পাড়ে বসে আমাদের মতো করে যারা বাংলা কবিতা পড়ি তারা সবাই একত্রিত হয়েছি বাংলা কবিতাকে সম্মান জানাতে এই একটি বিশেষ দিনে, যে কবিতা আমাদের সকলের প্রাণের শান্তি, আত্মার আরাম। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো লাগলে জানাবেন, দু একটি কবিতার লাইনও লিখে দিতে পারেন আমাদের যদি পছন্দ হয়। আজকের বিশেষ দিনে আপনারা জানাতে পারেন আপনাদের প্রিয় কবিতা কোনটি বা কোন কবিতার দুটি লাইন আপনাদের ভালো লাগে, জানলে খুব ভালো লাগবে। আমি রানাকে বলবো শুরুতে কিছু বলতে, তারপর আমরা একে একে কবিতা পড়বো। সুপ্রভাত, শুভ সন্ধ্যা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের আজকের এই বিশেষ পর্ব ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডেতে আমরা আবার একসাথে হয়েছি একটা অনবদ্য একটা অনুষ্ঠান নিয়ে। আমার আশা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমাদের গুণী শিল্পীরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন এখানে। আর রিকোয়েস্ট করবো আপনাদের আমাদের সাথে থাকুন এই লাইভে এবং কমেন্ট করুন, এবং যদি কিছু সাজেশনস থাকে সেগুলোও লিখে জানান আপনার মতামত। আমার যেটা মনে হয়, আহ, আহ, যে কথা যেটা অনেক সময় মুখে বলা যায় না, যে অনুভূতিগুলো মুখে বলা যায় না, সেগুলোই কবিতা হয়ে বেরোয়। তো সেরকম একটা দিন, সেরকম একটা সকাল আজকে আমরা আপনাদেরকে উপহার দিতে চলেছি। সঙ্গে থাকুন। রিচাদি, চলে যাই আমাদের অনুষ্ঠানে। প্রথম কবিতায় আজ আমাদের সঙ্গে রানা ব্যাসদেব সাহা। রানা, তুমি কি কবিতা শোনাবে আমাদের? রিচাদি, আমি আজকে ভেবেছি আমার এক প্রিয় কবি মহাদেব সাহা, তার একটি কবিতা পড়বো। বাহ, তার তো অসংখ্য প্রেমের কবিতা রয়েছে, তার একটি থেকে আমি চেষ্টা করছি। এই আহ, প্রসঙ্গে একটা কথা বলি, বাংলা কবিতা মানে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাংলা কবিতা নয়। আমরা ঠিক। দুদেশের বাঙালি কবিদেরই সবাই মিলে উদযাপন করব আজ। মহাদেব সাহার কবিতা বলায় বাংলাদেশের কবিতার যে বিরাট একটা অংশ বা বিরাট একটা উন্মাদনা কবিতাকে ঘিরে, আমরা সেটাও কিছুটা ছুঁয়ে যেতে পারবো রানা তোমার কবিতায়। ধন্যবাদ রিচাদি। আমি যে কবিতাটা পড়বো তার নাম হচ্ছে তুমি পারতে শুধু। তুমি, কেবল তুমি পারতে ফোটাতে এই এক গ্রীষ্মে শতবর্ষী ফুল, একটি আকাশে সহস্র আকাশ, এক বিন্দু ভোরের শিশিরে সাত সমুদ্রের চেয়েও বেশি জল। তুমি, তুমি পারতে শুধু একটি জীবনে এনে দিতে অনন্ত জীবন। কেবল তুমি, কেবল তুমি পারতে পিসি সরকারের মতো পৃথিবীর তাবৎ ঘড়ির কাঁটা স্তব্ধ করে দিতে, শীতের অরণ্যে এনে দিতে অপার ফাল্গুন চির বরফের নদী, তাতে অথই প্লাবন। সম্পূর্ণ শুকিয়ে গেছে যে মোহনা নদী, তুমি, তুমি পারতে শুধু তার বুকে আনতে জোয়ার। শুধু তুমি পারতে আবার আমাকে চৈত্রের হাওয়ায় উন্মাতাল করে দিতে। একবার, একবার কাছে এসে মুহূর্তে ঘুচিয়ে দিতে লক্ষ কোটি বছরের ব্যবধান। তুমি, শুধু তুমি পারতে একটি চুম্বনে দিতে শত বছরের পরমায়ু। ধন্যবাদ।
ছোট কবিতা পড়লে রানাজ, এই মুহূর্তে শতজনমের পরমায়ু অসাধারণ একটি প্রয়োগ, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এর পরের কবিতা পড়বে সংঘমিত্রা। সংঘমিত্রা এই মুহূর্তে আটলান্টা নেই, সংঘমিত্রা এই মুহূর্তে লাস ভেগাসে বসে রয়েছে। সুতরাং লাস ভেগাসের ক্যাসিনোর পাশ থেকে কবিতা একটা অদ্ভুত সংযোগ বলে আমার বিশ্বাস। সংঘমিত্রা কি পড়ে শোনাবে? হ্যাঁ, থ্যাংক ইউ রিচা। আমি মিথ্যাবাদী মা পড়ে শোনাবো, কবি আদিত্য অনিকের। পড়ো। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্যে কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সেই রাড়ি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি যে আগে সেলাই মেশিন, চোখে কোণের কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে, আমি বলি শোও তো এবার, কি কাজ অত রাতে। মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসতো গাড়ি ঘোড়ার চাপে, আমার জন্যে দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম, ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও, মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটাই ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতন অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে কুশিয়ারার ঢালে, লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যাবাতি জালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল, মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো। মা বলল এই তো ভালো খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়, ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্ট্যাটাসে অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই, মায়ের খবর নিব এমন সময় কম পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে, এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না। আমার কিছু হয়নি তেমন, ভাবছি সহজতা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্যে আজও আমি কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্যে আজও আমি কাঁদি।
আমরা ও, যারা প্রবাসী, আমাদের অনেকেরই মনের কথা কবিতাটি। অনেক ধন্যবাদ তোমাকে, সংঘমিত্রা। আমি একটা অন্য কথা ভাবছিলাম কবিতা দিনে। বিখ্যাত একটি কবিতার লাইন রয়েছে, বাংলাদেশের আরেক কবি, মা বলে ডেকেছি তোকে ভাষা। ভাষা যদি মা হয়ে থাকে, কবিতা তারই সন্তান। কতটুকু আর লালন পালন করি নিজের মাকে, নিজের ভাষাকে? করি না। অন্তত বিশেষ একটি দিনে সবাই মিলে স্মরণ করি, সেটুকুই পাওয়া। একটু আগেই বলছিলাম বন্ধুদের সঙ্গে যে প্রবাসী জীবন আমাদের এমন সময় দেয় না যেখানে বলা যেতে পারে জীবন এসে বলল, ঠিক আছে তোমার হাতে এখন অনেকটা সময় দিয়ে দিলাম, তুমি বসে কবিতা পড়ো। তা হয় না। প্রচুর কাজ, প্রচুর জীবনের নানা ওঠাপড়া, সবকিছুর থেকে সময় বাঁচিয়ে একটুখানি সময় নিজেদের ভালো লাগার জন্য, নিজের কবিতার জন্য দেওয়া। যতটুকু পারি ততটুকু করি। ধন্যবাদ তোমাকে সংঘমিত্রা, লাস ভেগাস থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। এরপরে আমি চলে আসবো অর্পণের কাছে। আমার একটা কথা খুব মনে হচ্ছিল যে আমরা কবিতা নিয়ে অনুষ্ঠান শুরু করেছি, এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ পড়া হয়নি। অর্পণ, তুমি কি আমাদের রবীন্দ্রনাথ শোনাবে? হ্যাঁ 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 হ্যাঁ, রিচাদি, ধন্যবাদ। সকলকেই আন্তর্জাতিক কবিতা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ রিচাদি, তো আমি রবীন্দ্রনাথেরই আশ্রয় নেব আবার। আহ, যে 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 কবিতাটি পড়বো তার নাম ছোট বড়। যখন ছোট ছিলাম এই এই কবিতাটির মানে আমি খুবই ভক্ত ছিলাম আর কি। তো কখনো ভাবিনি যখন বড় হয়ে যাব তখন এই কবিতাটির নতুন করে ভক্ত হব। তো বাবা হবার পরে এই 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 কবিতাটির জন্য প্রেমে পড়েছি আবার। শুরু শুরু করছি। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তাড়া, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমকে দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে যদি খুব ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার, সে খোকা আর নাই তো। আমি সেদিন, আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার ঘাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জুতো জামা কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো না কি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আঁট হবে যে আমার। নমস্কার। বাহ, খুব ভালো পড়লে অর্পণ। অর্পণ ব্যানার্জি রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনালো।
এখনো আমাদের জীবনে তিনিই ধ্রুবতারা। যে মানুষ কখনো কবিতা পড়ে না, বাঙালির কথা বলছি, তিনিও অন্তত রবীন্দ্রনাথের কবিতা অবশ্যই পড়েছেন একটি দুটি। তাকে ছাড়া এখনো আমরা ওই এ সমুদ্রে দিশাহারা। খুব ভালো লাগলো অর্পণ, রীতাদি, তুমি আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই। একটা কথা বলতে চাই যে যেমন সংঘমিত্রা যেমন লাস ভেগাস থেকে কবিতা পড়লো, অর্পণ কিন্তু একটা ক্রিকেট টুর্নামেন্ট থেকে গিয়ে কবিতা পড়ছে। তো একটা ক্রিকেট টুর্নামেন্টেও গেছে, সেখান থেকে বোধহয় সাইডে গিয়ে এসে কবিতাটা বললো। তো আমি এটা বলতে চাইছি এই কারণেই যে যে কবিতার প্রতি ভালোবাসা এইভাবেই বেঁচে থাকুক আর কি। আমরা সবকিছুই করি, তার মাঝখানেও যদি একটু দুটো লাইন পড়তে পারি আর কি। একজন তার মানে ক্যাসিনোয়ার কবিতা, আরেকজন আচ্ছা, ক্রিকেটার কবিতা। ক্রিকেট আর কবিতা। এই সমন্বয়গুলো তো আমাদের আশা জাগায় আরো একবার। ঠিক, অনেক ঠিক। ধন্যবাদ, তোমার খেলা ভালো হোক অর্পণ। আমরা এবার চলে আসব তপস্যার কাছে। তপস্যা সেনচন্দ্র। তপস্যা, তুমি আমাদের কি কবিতা বলে শোনাবে? ধন্যবাদ রিচাদি। রিচাদি, আমি পড়বো হচ্ছে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকারের। আচ্ছা, শুরু করছি। এক যে আছে মজার দেশ, সব রকম ভালো, রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল, সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি ইঁদুর দেখে, ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে, মন্ডা মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো, ছেলেরা সব খেলা ফেলে, বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ ফেলে, জিলিপি সে তেড়ে আসে, কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হে, ডাঙায় ভাসে নৌকো জাহাজ, গাড়ি ছোটে জলে, মজার দেশের মজার কথা কত বলবো কত আর, চোখ খুললে দেখা যায় না, মুদলে পরিষ্কার। নমস্কার। আমাদের ছোটবেলায় অনেক যোগীন্দ্রনাথ সরকারের ছড়া আমরা পড়েছি, আমাদের সকলের পাঠ্য বইতে ছিল সেই সময়। অনেক ধন্যবাদ আরো একবার যোগীন্দ্রনাথ সরকারের কথা। কত ভুলে যাওয়া কবি, কবিতা, কবি মণিমুক্তোর মতো ছড়িয়ে রয়েছে আমাদের বাংলা সাহিত্যে, আমরা মনেই করি না। অন্তত এই উপলক্ষে নামটা শোনা হলো আরো একবার। তপস্যা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি ব্যস্ততা তো আমাদের নিত্য সঙ্গী, তার মধ্যেও সময় করা। অনেক ধন্যবাদ তপস্যা। তপস্যার পরে চলে যাব শঙ্করদার কাছে, শঙ্কর সেনগুপ্ত। শঙ্করদাও খুব ব্যস্ত মানুষ, আমি জানি সারা সপ্তাহ থাকেন না, তাও কিছুটা সময় আমাদের সঙ্গে কবিতা নিয়ে। শঙ্করদা, কি কবিতা পড়বেন? আমি পড়বো দেবদাস আচার্যের কবিতা অনুভব। সকালবেলায় সবকিছুই অল্প অল্প করে ছড়িয়ে পড়ে চারিদিকে। ছুতোর কাকা রেঁদা, বাটালি আর তুরপুন নিয়ে বেরিয়ে পড়েন কাজে। করমালি চাচার হাতে ওলন্দরি, মাধব জেঠু দুটো বলদ আর বিদে নিয়েছেন সাথে। আমার বাবাও সাইকেলে চাপেন, তার ক্যারিয়ারে থাকে রুটি আর আলু চচ্চড়ি আর কাপড় গামছার মোচকা। মা আর আমি বাবার যাওয়া দেখি, বাবা ধুলো মাথির পথে এক সময় মিলিয়ে যান। সারা দুপুর প্রখর রোদ্দুরের মধ্যে মা সংসারের কাজ করে, আর মাঝে মাঝেই বিড়বিড় করে বলে, তুই জানিস খোকা, হাটে ছায়া আছে তো, হাটে ছায়া আছে তো। নমস্কার। ভালো লাগলো খুব, একটা আবেগ তৈরি হয় কবিতাটা শুনলে। আহ কিছু যেন বলার নেই এই কবিতার পরে আর। এই কবিতা ওই কবিতা, সাত কবিতার দেশ, শুনবি যদি আয় কাছে আয়, বেশ তো ভালো বেশ। কি শুনবি, প্রেম বিরহ, নাকি শুনবি বিপ্লবী গান? সাত কবিতার ভাড়ার আমার, নেই কবিতার শেষ।
কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত। আমরা একটু শুভ দাশগুপ্তর আরো একটি কবিতা শুনে নেব। আমাদের মধ্যে আজ সুতাপাদি সুতাপাদি সুদূর পেনসিলভেনিয়া থেকে আমাদের সাথে কবিতা নিয়ে হাজির। সুতাপা দাস, সুতাপাদি, খুব ভালো লাগছে মন থেকে তোমাকে দেখে যে তুমি পেনসিলভেনিয়া থেকেও আমাদের সঙ্গে রয়েছ কবিতা নিয়ে। কেমন আছো, আর কি কবিতা বলবে? আমার খুব ভাল লাগছে সবাইকে দেখে আর তোমাদের সকলের সঙ্গে কবিতা পড়ে। আজকে আমার গলাটা ভালো ভালো নেই, কিন্তু আমি তাও চেষ্টা করছি। আমি কবি শুভ দাশগুপ্ত, মেঘ বলল যাবি তা পড়। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরে একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেয়ে, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, এমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়েছে, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়েছে। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাবো না মেঘ, পারবো না যে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালা। তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি, কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি, এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ, যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতাল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। বাহ, তুমি এসেছো, যাব বলে এসেছো সুতাপাদি। অনেক ধন্যবাদ তোমাকে। আমার এই কবিতাটা পড়তে পড়তে সবসময় মনে হতো এ একদম আমাদের প্রবাসীদের নিয়ে লেখা। একদম, মানে যতই আমাদের অসুবিধা থাকুক, ঠিক বাধা ভেঙে আমরা পৌঁছে যাই, কোনো কিছুকে জয়ী হতে দিই না আমাদের ইচ্ছার বিরুদ্ধে, চেষ্টাটা আমরা চালিয়ে যাই। আজ বিশ্ব কবিতা দিবসে কবিতা বলছি, শুনছি, পড়ছি। আমাদের সঙ্গে সুতাপাদি ছিলেন, সুতাপা দাস আবৃত্তি করে শোনালেন শুভ দাশগুপ্তর কবিতা মেঘ বলল। ভালো লাগলো সুতাপাদি। এরপর আমরা চলে যাব অয়নের কাছে। অয়ন, অনেকদিন বাদে অয়নের কবিতা শুনছি। অয়ন, খুব ভালো লাগছে আমাদের অনুষ্ঠানের যে পোস্টার, সেটি তুমি তোমার ব্যাকগ্রাউন্ডে রেখেছো, বেশ ভালো লাগছে। অয়ন, কি কবিতা পড়ে শোনাবে? আচ্ছা, এই সপ্তাহে হচ্ছে চৈত্র নবরাত্রি। আচ্ছা, তো
আজকে মানে আমাদের চৈত্র মাসের যেটাকে আমরা বলা হয় অরিজিনাল দুর্গাপুজো, হুম। তো আজকে হচ্ছে তৃতীয়া, আর এই 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 সপ্তাহতেই হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো এই এই মানে আমি শোনাবো হচ্ছে অন্নদামঙ্গল কাব্য যে আছে, মঙ্গল কাব্যের শেষ দিকে এটা লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। তো অন্নদামঙ্গলের কিছু, কবিতাটা তো অনেক বড়, কিছু নির্বাচিত অংশ এই যেখানে প্রসঙ্গে আমি একটা কথা সবাইকে না বলে পারছি না। অয়ন কিন্তু আমাদের আটলান্টা অঞ্চলের একজন প্রথিতযশা পুরুত মশাই। তো এই উপলক্ষে ওর অন্য একটা দিকে আলোকপাত করা আমার মনে হয় আমাদের জন্য একটা অন্য মাত্রা যোগ করলো। বলো অয়ন। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে অন্নপূর্ণার কারণ এই আগামী বোধহয় বৃহস্পতিবার দিন অন্নপূর্ণা পুজো, আর ইনফ্যাক্ট আমি নিজে অন্নপূর্ণা পূজা করব আগামী শনিবার। এভরিবডি ইজ ইনভাইটেড। তো যাই হোক, এবার ওইটাই শুরু করছি শ্রী ভারতচন্দ্র রায়গুণাকরের। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের মঙ্গল কাব্যের শেষ দিকের কাব্য হচ্ছে এটা। আর ইভেন ভাষাবিদরাও ভারতচন্দ্র রায়গুণাকরকে বলা হয় মানে ওনার থেকেই প্রথম মানে বাংলা কবিতা, মানে বাংলা ভাষার আরো টুয়ার্ডস দা মডার্ন বাংলা ভাষার দিকে এগিয়ে যায়। আর এই কবিতাটা লেখা হয়েছিল অলমোস্ট প্রায় 300 বছর আগে। তো শুরু করছি। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, পার কর বলিয়া ডাকিলা পাটুনিরে, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামা সরসুনি, ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ কে বট আপনি, পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দিবে ফের পার, ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী, বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি, বিশেষণে সবিশেষ কহিবারে নারী, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখ বংশ জাত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত, পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম, অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবলই আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনই, জীবন স্বরূপ আসে স্বামীর শিরোমণি, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, না মোরে পাষাণ বাপ দিলা কেন পরে, অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মোরে আপনা ভাবে তারি ঘরে যাই, আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। ধন্যবাদ। বাহ বাহ বাহ। এই কবিতাটা আমি জানি না, আমার সমসাময়িক বোধহয় কেউই না, সবাই ছোট। এই কবিতাটা আমাদের পাঠ্য বইতে ছিল। আমি জানি না তোমাদের কারোর ছিল কিনা। আমাদের কিন্তু এই কবিতাটা পাঠ্য বইতে ছিল। একটা বিষয় আছে কবিতাটিতে, অয়ন নিশ্চয়ই জানবে, প্রতিটি লাইনের দুটো করে মানে এই কবিতাটির। তো সেই অর্থে কবিতাটি বিশেষভাবেই বিশেষ। অয়ন, খুব ভাল লাগলো কবিতা তুমি পড়ে শোনালে। অন্যরকম কবিতায় গেলাম, বাংলা ভাষার পুরোনো দিনের কবিতায় চলে গেলাম, যেখান থেকে আমাদের কবিতার শুরু বলা যেতে পারে, সেই রকম একটা সময়ের কবিতা। অনেক ধন্যবাদ তোমাকে অয়ন। অয়নের পরে কবিতা বলে শোনাবে স্বপন, স্বপন রায়মণ্ডল। স্বপন, তুমি আমাদের কি পড়ে শোনাবে? হ্যাঁ রিতা, ধন্যবাদ। আমি শোনাচ্ছি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি আজকের জন্য খুবই প্রাসঙ্গিক, কারণ বাঙালির ইতিহাসে বা আরো আলাদা করে যদি বলি পূর্ববঙ্গ বা বাংলাদেশের ইতিহাসের জন্য 1971-এর 7ই মার্চ একটা বড় মাইলস্টোন, এবং সেই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তৃতাটি দিয়েছিলেন সেটা তো মানে সেই সময়ের জন্য পাথেয় ছিল, আর ভবিষ্যতেও বাঙালির জন্য সবসময় একটা অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই বিষয়টিকে নিয়ে নির্মলেন্দু গুণ এত চমৎকার একটি কবিতা লিখেছেন, এবং তিনি
যে সময় লিখেছেন সেই সময় বুঝতে পেরেছিলেন যে এই আম, বাঙালির এই বিশাল ঐতিহাসিক যে সম্পদ, এই বক্তৃতাটি একসময় বাঙালিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, মুছে ফেলার চেষ্টা করা হবে। তো ঠিক আছে, আমি তাহলে এইটুকু ভূমিকা দিয়ে কবিতাটি পড়ি। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুধবাদালে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অসাধারণ কবিতা শোনালে তুমি, স্বপন। আম, বাংলাদেশের আরেক প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণকে আমরা ছুঁয়ে গেলাম। আম, এই যে চারপাশের বিষয়গুলো, অর্থাৎ রাজনীতি, বিদ্রোহ, মানুষের বেঁচে থাকা, জীবনযুদ্ধ, এই সমস্ত কিছু একসাথে কবিতায় এসে যায়। এমন একটা সময়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, অত আগে লেখা কবিতা, কিন্তু আজও এখনো আমার ভীষণভাবে কবিতাটি প্রাসঙ্গিক মনে হলো আজকের বিশ্বে দাঁড়িয়ে। সেখানেই কবিতার সার্থকতা। যে বিষয়ের উপর লেখা হোক না কেন, বিষয়গুলো বারবার ঘুরে ফিরে আসে, কবিতা থেকে যায়। অনেক ধন্যবাদ তোমাকে, স্বপন। নানান রকমের কবিতা পড়ছি আমরা, কবিতা শুনছি আজ বিশ্ব কবিতা দিবসে।
আমি এরপর চলে যাব সুমিত্রার কাছে। সুমিত্রা পণ্ডিত আটলান্টা আবৃত্তি চর্চায় প্রথম দিন আজ আমাদের সঙ্গে কবিতা পড়ছে সুমিত্রা। সুমিত্রা, তুমি আমাদের কি কবিতা পড়ে শোনাবে? আমি পড়বো কাশীনাথ গুইয়ের একটি কবিতা, পরান্দুলে। পরান্দুলে একটা জায়গার নাম, সেই জায়গার অবস্থার উপরে, মানুষের জীবনযাপনের উপরে কবিতাটা। পড়ো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিতা দিবসে। কি নাম ছেলে? পরান্দুলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা, আর কিছু নাই, খিদের বালাই। পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয় তো কাছে, কত দূরে, তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গোলে মালে। বাবা আছেন, স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে, ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৈধ জনযুদ্ধ। কেন হলি কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে, এসে কি করে? মারে ধরে, তারপরে জেলেও পুরে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ, 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। ধন্যবাদ। সত্যি সত্যি, বাঁচিস কিসে? সন্ত্রাসে। সব সন্ত্রাসের মূলেই যে দারিদ্র সেটা তো আমরা জানি, এতদিনে জেনে গেছি, এবং সেখান থেকে সমস্ত সমস্যার উৎপত্তি আজকের রাজনৈতিক পরিস্থিতিতে। সুমিত্রা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কবিতা শুনে মনে হলো আমরা জীবন নিয়ে যে মিথ্যে অভিযোগগুলো করি, সেই অভিযোগগুলো কোনো অভিযোগই নয়। বিশ্বের এত মানুষ এত রকম সমস্যার মধ্যে রয়েছে, যেখানে দাঁড়িয়ে আজ আমরা সবাই মিলে বসে কিছুক্ষণের জন্য একটু কবিতা পড়তে পারছি, সেটুকুও বিলাসিতা বলে আমার মনে হয়। আমরা যেন এই বিলাসিতাটুকু নিজেদের জীবনে বাঁচিয়ে রাখি, এই আশা আমরা রাখি। নানান রকমের কবিতা পড়লাম, আমার মনে হয় একটু প্রেমের কবিতারও প্রয়োজন রয়েছে। তসলিমা নাসরিনের একটা কবিতার একটা লাইন দেখেছিলাম, যে এত পুরুষ দেখি চারিদিকে, প্রেমিক তো দেখি না। আমার সেই কবিতা একটু অন্যরকম করে আজকাল মনে হয়, এত কবিতা দেখি চারিদিকে, কবি তো দেখি না। ঠিক তেমন ভাবে যেন নতুন করে কবিতা লেখা হচ্ছে বলে আমার মনে হয় না, অন্তত সাগর পাড়ে বসে খুব অল্প মানুষ লিখছেন। এখন নতুনদের মধ্যে যারা বড় হচ্ছে, যারা ছোট ছেলে মেয়ে, তাদের কি আমরা এই দিকগুলো সত্যি সত্যি প্রকাশ করতে সাহায্য করছি? আমি জানি না ভবিষ্যৎ কোন দিকে দাঁড়িয়ে রয়েছে। সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে এগুলো কারা করবে জানি না, কিন্তু আমার মনে হয় যে অন্তত আমাদের চারপাশে যারা রয়েছে তারা কেউ যদি কবিতা লিখতে চায়, আমাদের একটু যদি উৎসাহ তারা পায় তাহলে বেশ ভালো হয়। এই ভাবনাটা থেকে আমার বেশ ভালো লাগলো। একটা ধারণার উপর লিখেছেন রবীন্দ্রনাথ আমি জানি না, মানে রবীন্দ্রনাথের জীবনের যে লেখালেখি শুরু, সেখানে যদি নতুন বৌঠানের ওই উৎসাহটা না থাকতো, তাহলে কি অনুপ্রেরণা না থাকতো, তাহলে কি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হতেন আমি জানি না। কিন্তু বিথি চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা আমি কিছুদিন আগে পড়লাম, আমার বেশ ভালো লেগেছে। আমি সেই কবিতাটা সবার সামনে পড়ে শোনাচ্ছি। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান। সূর্যাস্ত জোড়াসাঁকোর ছাদে, বৈশাখী ঝড়, নতুন বাঁধা গান। তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকালবেলা ভৈরবীর সুর বাজে, বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ, জ্যোতি দাদাও ব্যস্ত যথারীতি।
সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প থাকে বাকি, তবুও কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাওয়ার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে? দেখতে দেখতে তোমার মনে হলো উদীয়মান নবীন কবি বলে আমার মুঠি আলগা হয়ে আসে, তোমার জন্য পাত্রী দেখা চলে। তুমিও নতুন বন্ধু পেয়ে যাও, আমার তো আর কেউই তেমন নেই। গোপন রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোক বর্ষেই। সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাচে, হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে। তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে, মৃদু ডাকতে, নতুন বৌঠান কোথায় তুমি, বারান্দার গাছে? হাতগুলোতে জল ছিটিয়ে দিতে। আমি তখন আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে পথে, শুধুই মেঘ, নবীন মেঘের সুরে। অথচ তুমি জোড়াসাঁকোর ঘরে বসে ভাবছো তোমার বৌঠান কোথায় আছে, সত্যি আছে নাকি, ভেবে তোমার কলম খরসান। তুমি যদি রবীন্দ্রনাথ হতে তাহলে এক কিংবদন্তি হতো। তুমি যদি রবীন্দ্রনাথ হতে তাহলে এক কিংবদন্তি হতো। বাংলা ভাষা, বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো। বাংলা ভাষা, বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো। অসাধারণ অসাধারণ রিচাদি, দুর্দান্ত দুর্দান্ত পরিবেশনা, কবিতাটাও অসাধারণ। এত বিথি সুন্দর করে চট্টোপাধ্যায়ের এত লেখা সুন্দর পড়লাম। একটা শব্দ। হুম। রিচাদি, আমাদের মধ্যে আর কোনো পার্টিসিপেন্ট রয়েছেন কি? মনে মনে হচ্ছে না, তুমি শেষ না করলে মনে তাই হয়। না? আমি তোমাকে শুধু জাস্ট একটা কথা বলছিলাম, তুমি একটু আগে বলছিলে যে আর কেউ 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 কবিতা লিখবে, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে। একটা কথা বলি, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও কবিতা লেখা যায়, মানে এরকম একদম নয় যে ঠিক, তো এটা এরকম নয় যে করা যায় না। এর পাশেও যদি কেউ চান, তবে আরেকটা কথা আমি একটু বলি, একটু এটা একটু ফানি, অন দ্য ফানি সাইড। ঠিক। আমি বলো। এখন একটু এখন নতুন বাজারে একজন নতুন কবির আনাগোনা হয়েছে, সেটা কি জানি তোমরা রানা, গেস করতে পারো? জানি রানা, আর্টিফিশিয়াল সে বড় সুখের ইন্টেলিজেন্স, সময় নয়। হ্যাঁ। আমি আমি গতকাল আসলে, আমি এখন যেহেতু এআই নিয়ে আমাকে নিজের কাজ করতে হচ্ছে, তো আমি হঠাৎ করে মজার ছলে এআই কে বললাম, এআই আমাকে একটা 3-4 লাইনের একটা মজার ছড়া লিখে দেবে। তো শোনো কি করলো, আমাকে একটা ইমিডিয়েটলি আমাকে একটা ছোট্ট ছড়া লিখলো। আহ, আজ ডায়েট শুরু, ভেবেছিলাম বড় জোরে, 2 মিনিটেই হাল ছেড়ে দিলাম ভাজা পকোড়ার ঘরে। ফ্রিজ খুলতেই আইসক্রিম বলল, এসো বন্ধু কাছে। আমি বললাম না না, তবু খেয়ে নিলাম শেষে। এখন আয়নায় দেখে বলি হেসে হেসে, ডায়েট কাল থেকে, আজ থাকি একটু রসে বসে। So, এটা এটা চ্যাটজিপিটি আমাকে 2 মিনিটের মধ্যে এই কবিতাটা একটা লিখে দিল। তো সেই প্রসঙ্গে তো আমারও তোমার একটু বোধহয় দুঃখটা একটু কম হয়েছে কবিতা লিখে। সেই প্রসঙ্গে আমারও একটু দোষ স্বীকার করা। এই যে হ্যাঁ, অনুষ্ঠানের জন্য পোস্টারটি বানিয়েছি, এই পোস্টারও আমাকে এআই বানিয়ে দিয়েছে। এই যে বারবার আমি রানাকে এত বিরক্ত করি, ওর এত ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা হলেও আমার মনে হলো যে আমি অন্তত একটু সময় রানার বাঁচালাম। না না, এই খুব ভালো হয়েছে। আমার শুধু একটাই বক্তব্য, এই ধরনের ক্রিয়েটিভ ফিল্ড, আমি জানি না, এটা নিয়ে অবশ্যই একটা আম, এটা নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানুষের ক্রিয়েটিভিটি আর এআই এর ক্রিয়েটিভিটি নিয়ে তার একটা কম্পারেটিভ একটা ডিসকাশন, মেবি একদিন আমরা এটা নিয়ে শুধুমাত্র একটু আলোচনা একদিন করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আর মিনিট পাঁচেকের মধ্যে অনুষ্ঠান শেষ। আমি অনুষ্ঠান শেষ করার আগে দু একজনের কাছ থেকে একটু কথা শুনি। স্বপনের কাছে যাই, বা যে কেউ চাইলে বলতে পারো, স্বপন কবিতা কেন পড়ো? একদম ব্যক্তিগত মতামত চাই সবার। আনমিউট করো স্বপন। স্বপন আনমিউট করতে হবে, বোধহয় শুনতে পাচ্ছে না। না, আনমিউট করার চেষ্টা করছিলাম ফোন থেকে, হ্যাঁ, ঝামেলা হচ্ছিল আর কি। কবিতা কেন পড়ি? আসলে এর
উত্তর দেওয়াটা খুব কঠিন, কারণ খুব ছোটবেলা থেকে লক্ষ্য করেছি যে কবিতার প্রতি এক ধরনের আলাদা আগ্রহ আছে আমার। অতএব সেটা সেটা তো আমার নিজের ইচ্ছে নয়, সেটা জন্মসূত্রে বা পারিবারিক সূত্রে হয়তো পেয়েছি। আম, তো কিন্তু তারপরে বড় হতে হতে তখন দেখেছি যে শুধু কবিতা বলে নয়, কবিতা, গান কিংবা চিত্রকলা অথবা নাটক, আম, মানে এসবের প্রতি সবসময় একটা অন্যরকম আগ্রহ ছিল। আম, মানে স্কুল কলেজের পড়া তো অবশ্যই ছিল, কিন্তু আম, মানে প্রায় অন্যমনস্ক হয়ে যেতাম। তো মানে অন্যমনস্ক হলে যেটা কিছু একটা আঁকড়ে ধরা আর কি, সেটা সাধারণত কবিতার বই হতো। আর আম, কবিতা আম, সবসময় পাশে থাকতেন সুকুমার রায় আর রবীন্দ্রনাথ। হুম। তো আম, আমি যদি বলি যে কবিতার প্রতি ভালোবাসাটা সবচেয়ে বেশি আমার মধ্যে কে জাগিয়েছেন, তাহলে সুকুমার রায় বলবো। হুম। আর তারপরে একটু বড় হয়ে তো অবশ্যই রবীন্দ্রনাথ। এই আর তারপরে আমাদের আবার একটা ব্যাপার থাকে না, যে একটা বয়সে আমরা আবার রবীন্দ্রনাথকে একটু প্রত্যাখ্যান করতে শুরু করি আর কি। তো সেরকম ফেজের ভেতর দিয়েও আমি গেছি। হ্যাঁ। তো কিন্তু সবকিছু মিলিয়ে পরবর্তীতে জীবনানন্দ আম, আমাকে ভীষণভাবে এখনো টানে। আম, আর ওই আমাদের 30-এর যে কবিরা বা পরে 50-এর বা 60-এর দশকের যে কবিরা, আম, মানে ওই 30-এর দিকে বললে তো জীবনানন্দ আসছে, বুদ্ধদেব বসু খানিকটা কোন কোন দিক থেকে। তারপরে 50-60-এর দশকে এসে আমার শামসুর রহমান ভীষণ ভীষণ পছন্দ আর কি। হুম। তো আর মানে প্রায় সুযোগ পেলে শক্তি চট্টোপাধ্যায় পড়ি। আম, তো এই আর কি। আচ্ছা, আমার অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাকে, স্বপন। আর কেউ কিছু বলতে চাও অনুষ্ঠান শেষ করার আচ্ছা, আগে? রিচাদি একটু হ্যাঁ, বলতে চাই যে শেলি ভাই আসতে পেরেছেন ফাইনালি, শেলি ভাই এসছেন। জয়েন আচ্ছা আচ্ছা করেছেন। আচ্ছা। শেলি ভাই, আমাদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা তো এবার বিদায় নেবার পথে। ঠিক আছে, আপনি যখন এসেছেন, আপনি আমাদের দু কথা কবিতা নিয়ে কিছু বলুন, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। শেলি ভাই, কবিতা কেন পড়েন বা লেখেন, বলুন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরির জন্য। ঠিক আছে। আমার স্ত্রীর সমস্যা নিয়ে আমি আটকে যাই, আর আজকে ঢুকতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। কবিতা আমি লিখি কেন সেটা আমার নিজের কাছেও স্পষ্ট নয়, কারণ আমি সবসময় ভেবেছি যে আমি কবি নই। আমি কবিতা ভালোবাসি, কবিতা পড়ি, কিন্তু কবি নই। এবং আমি ছোটবেলা থেকে প্রবন্ধ, গল্প এগুলাই লিখে এসেছি। কিন্তু এই বার্ধক্যে এসে আমি একটা তাড়না অনুভব করি মাঝে মাঝে কবিতা লেখার, বিশেষ করে যখন কোনো কিছু নিয়ে আমি কষ্ট পাই, যন্ত্রণা বোধ করি, সেটা প্রবন্ধে প্রকাশ করতে পারছি না, তখন কবিতা লিখি। তো আমার অনেক কবিতাই আমার মনে হয় যে আমি লিখি না, এটা অন্য কেউ আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। আর তোমাদের সময় থাকলে আমি খুব ছোট্ট 1 মিনিটের একটা কবিতা বলতে পারি। পড়ুন পড়ুন। এটা হলো আমাদের কষ্টগুলির একটি বড় কষ্ট। বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভাঙার পরে তার মৃত্যু দিবসে সেখানে এক সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে গেছে, তাকে উলঙ্গ করে মব যে নির্যাতন করেছে, তাই নিয়ে কবিতাটা খুব ছোট্ট। বলুন। নাম দুঃশাসন। তোমারে যে উলঙ্গ করে হে প্রমিথিউস, অন্তর উলঙ্গতার উলঙ্গ বেহুশ। সভ্যতা মানে না সে, মানে না এ দেশ, মানে না সে পিতৃধর্ম, জননীর ক্লেশ। বাংলারে দেখে না সে জননীর রূপে, সে দেখে রক্ষিতা রূপে।
থাকে অন্ধকূপে, হৃদয় পশ্চিমে তার থাকে বাংলায়, ঘৃণা তার বাঙালিরে বাঙালি আনায়, ঘৃণা করে পিঠাপুলি বাঙালির সাজ, ঘৃণা করে ভাষা আর বাঙালির কাজ, রাশি রাশি ঘৃণা তার পুঞ্জীভূত মনে, ছিন্ন করে নিজ দেহ হিংস্র দংশনে, অজস্র ঘৃণার বিষে জর্জরিত মন, শিখিধ্বজ সম নিজে করে দংশন, তোমারে নগ্ন করে যে বিষধর, নিজেরে উলঙ্গ করে নিজ অন্তর, যুগে যুগে দুঃশাসন এই তার রূপ, উলঙ্গ আচরণ তার প্রকাশের স্বরূপ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে শেলি ভাই। যে কথাগুলো বললেন বা পড়লেন, যাদের কানে পৌঁছানোর কথা তাদের কানে যদি পৌঁছতে পারতাম, দুনিয়া অন্যরকম হতো। পারি না, যেটুকু পারি সেটুকুই করি। অনুষ্ঠান শেষ করব, তার আগে কবিতা নিয়ে কেউ কিছু বলতে চাও? কবিতা পড়া আমি চলতে থাকুক। আমি হ্যাঁ, একটু বলতে চাই নিশ্চয়ই। কবিতা সুমিত্রা। কেন পড়ি, মানে এটা কখনো এত গভীরভাবে ভেবে দেখিনি আসলে কেন পড়ি। ভালো লাগে, ভালো লাগে তাই পড়ি। আর কখনো কখনো এই গতানুগতিক জীবনে বা কখনো কখনো জীবনের টানাপোড়েনে, অনেক রকম সমস্যায়, মানসিক কষ্টে, দুঃখে যখন একটা সুন্দর কবিতা পড়ি বা শুনি, তখন এটা মনে হয় যে ওই অবস্থা থেকে একটা বেরিয়ে আসে, একটা উত্তরণ হলো। মানে আমাকে চট করে যেন এই মানে আমাকে চট করে যেন অন্য একটা জগতে, অন্য একটা জায়গায় নিয়ে নিয়ে দাঁড় গেল। করিয়ে দিল কবিতাটা। এই আর কি। আমার খুব মনে হয় ওই আহ, যুদ্ধে ব্যবহৃত বা রাজনীতিতে ব্যবহৃত স্লোগান ও কবিতা। আমাদের ধর্মে যে শ্লোকগুলি আওড়ানো হয় সেগুলো কবিতা। হ্যাঁ, কবিতাই তো। গানের মধ্যে সুরের সঙ্গে কবিতাও রয়েছে, আমাদের জীবনে জড়িয়ে রয়েছে আমাদের কবিতা, ধর্মগ্রন্থ বেদ যেটা, সেটা তো কাব্য আসলে। কাব্যই। আমি কেন কবিতা পড়ি আমায় যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আমি আজকাল জোর করে কবিতা পড়ি। আমার মনে হয় কিছু কিছু জিনিস আমাদের জীবনে রেখে দিতে হয় জীবনকে আনন্দে রাখার জন্য। আমার কাছে কবিতা তার মধ্যে একটি। সবাই ভালো থাকুন, কবিতা পড়ুন। অন্তত 1 ঘন্টা আমরা সবাই মিলে কবিতা পড়লাম, এর থেকে আনন্দের আর কিচ্ছু থাকতে পারে না। আমার মনে হয় এটুকুই আমাদের আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে করা, পাওয়া, দেওয়া। সেটুকু নিয়েই সবাই ভালো থাকি। আহ, হাজার কণ্ঠে কবিতা উচ্চারিত হোক, সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। ধন্যবাদ।